যাচ্ছে ভারতে আসছেন হাসিনা পুত্র জয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। জনাব সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। জয়ের আগমনে তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে আছেন যে তারা। আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকেই করিডোর নিয়ে একটা টান উত্তেজনা বলা হচ্ছে। এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর একটা বিভাজন ঘটেছে। সেনাবাহিনী কোনোভাবেই করিডোর দিয়ে একটা যুদ্ধ ডেকে আনতে চায় না। অন্যদিকে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা করিডোর দিতে চায়। আসলে ঘটনাটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যে আন্দোলন, সে আন্দোলনে সরকার বাধ্য হয়েছে আওয়ামী লীগের যে কার্যক্রম, সে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য পরিপত্র বা অধ্যাদেশ জারি করার জন্য শর্ত সাপেক্ষে। আওয়ামী লীগের যে বিচার চলছে দল হিসেবে এবং আওয়ামী লীগ নেতাদের যে বিচার চলছে, বিচারিক যে কার্যক্রম যতদিন চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। এটা হলো যারা এই আন্দোলন করেছেন তাদের সফলতা। আর বলা হয়ে থাকে যে এই ঘটনার পেছনে সরকারের একটা নীল নকশা রয়েছে, সরকারের হাত রয়েছে, সরকারের ইঙ্গিতে এই কাজগুলো করা হয়েছে। তো এদিকে যখন এই কাজগুলো চলছে ঠিক সেই সময়টিতে দেখা গেল যে জনাব সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমরা অনেকেই তাকে খরচের খাতায় ফেলে দিয়েছিলাম। প্রথমত তিনি যখন আমেরিকাতে ছিলেন বা আছেন দীর্ঘদিন ধরে, আমরা তার সহায় সম্পত্তি নিয়ে এখনো পর্যন্ত সন্দিহান। তার 1 লক্ষ কোটি টাকা আছে, 2 লক্ষ কোটি টাকা আছে, কেউ কেউ বলছে 10 লক্ষ কোটি টাকা আছে। এবং আমেরিকার মাটিতে 10 লক্ষ কোটি থাকা মানে এটা কল্পনাই করা যায় না। তারপরে তার নিজস্ব গল্ফ রিসোর্ট আছে, তারপরে তার এটা আছে ওটা আছে, মানে তাকে রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের চাইতেও সবচেয়ে বেশি ধনী আমরা তাকে বানিয়ে ফেলেছি। যদি ধরুন আপনি $1 বিলিয়ন অন অ্যাভারেজে 10,000 কোটি টাকা যদি ধরেন, তো 1 লক্ষ কোটি টাকা যদি থাকে তাহলে তার $10 বিলিয়ন আছে। আর যদি 10 লক্ষ কোটি টাকা থাকে তাহলে তার $100 বিলিয়ন থাকার কথা। তো যারা বলছি আমরা যে তার 10 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে তিনি আমেরিকাতে নিয়ে গেছেন এবং পুরো টাকাটাই তার কাছে আছে। মোট 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, 10 লক্ষ কোটি টাকা সে একা, বাকিটা শেখ রেহানা, তারপরে জয়ের যে খালাতো ভাই ববি, তার বোন পুতুল, এরা সবাই মিলে বাকি করেছে। জয় একাই 10 লক্ষ কোটি টাকা নিয়েছে। 10 লক্ষ কোটি টাকা মানে $100 বিলিয়ন। ইট মিনস আম্বানি, আদানি, ডোনাল্ড ট্রাম্প, তারপরে জেফ বেজোস, ঠিক এদের পর্যায়ে মানে পৃথিবীর যে ধনী ব্যক্তিদের তালিকায় 100 জন ধনী ব্যক্তিদের তালিকায় তার নাম চলে আসার কথা। তো এরকম যখন আমরা প্রচারণা তাকে নিয়ে করেছি এবং এই সময়তে করেছি, হঠাৎ করে দেখা গেল তার কয়েকটা ছবি তিনি নিউ ইয়র্কের রাস্তায় ঘুরছেন। তার পরনে ছিন্ন কাপড় চোপড়, মুখে দাড়ি এবং চেহারা যথেষ্ট মলিন,
এবং তিনি যে কোটটি পরে আছেন স্পষ্টতে আপনি দেখবেন যে খুবই কম দামের একটা কোট। আমাদের এই সমাজে যে কারো $1,00,000 মানে আমেরিকার সমাজে যার $1,00,000 সেভিংস আছে সে ওই সমস্ত কোট পরাতে দূরের কথা ফেলেও দেয় না। তো এক্ষেত্রে সে যদি এই কোট পরে থাকে অভিনয় করার জন্য পড়েছে, অথবা তার টাকা নেই, অথবা সেরকম একটা পরিবেশ পড়ছে সে ওইরকমই কাপড় চোপড় পরে। এনিওয়ে, তো ওটা নিয়ে আমরা খুব ট্রল করলাম। তারপরে আগস্ট মাসের পর থেকে তার বিভিন্ন কথাবার্তা তিনি বললেন, আমরা দেখলাম যে না, তার কথাবার্তার কোনো যুক্তি নেই। আবার তিনি কিছু কথাবার্তা বললেন, দেখলাম বেশ যুক্তি আছে, বিএনপির সঙ্গে তিনি এখন বন্ধুত্ব করতে চাচ্ছেন। আবার কিছু কথাবার্তা শুনে মনে হলো যে না, তিনি বোধহয় রাজনীতি করবেন না। তো সব মিলিয়ে তাকে নিয়ে আলোচনা সমালোচনা একবার শুরু হয়, আবার থামে। এর মধ্যেই কেউ তাকে জাতির ভাগ্নে, জাতির মামু, তারপরে শেষে অমুকের নাতি, বিভিন্ন রকম ভাবে তাকে ট্রল করার চেষ্টা করছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে তিনি একজন অর্ধ উন্মাদ ব্যক্তি। আরো অনেক, তার ঘর নাই, সংসার নেই, অনেকগুলো বিয়ে থা করেছেন। তারপরে শেষে পিনাকির যে বক্তব্য, পিনাকির বক্তব্য হলো যে এই লোক কুকুর নিয়ে বসবাস করে, কুকুর নিয়ে বসবাস করে। এবং পিনাকি শুধুমাত্র যে জয়কে নিয়ে কথা বলেন তা নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা বাংলাদেশে বিড়াল প্রীতি দেখান, কুকুর প্রীতি দেখান, তাদেরকেও তিনি কটাক্ষ করেন। তো যাই হোক, এইগুলোর সঙ্গে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক লোক কমপ্লাই করে। সেই কমপ্লাই করার মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছেন। তো সবাই বলার চেষ্টা করলেন যে শেষ, একেবারে শেষ, বাংলাদেশে আর জয়ের কোনো অধ্যায় থাকবে না, এখন সে আমেরিকার নাগরিক হয়ে গেছেন। তিনি বাংলাদেশ নিয়ে হয়তো কোনোদিন আর চিন্তা করবেন না, আওয়ামী লীগ নিয়ে কোনো আর চিন্তা করবেন না, তিনি সেই দেশে থাকবেন। এক আর একটা গ্রুপ হলো, এটা একটা কাজ হলো, যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক মনে করেন, তারপরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মুখপাত্র মনে করেন, সেই লোক আমেরিকার নাগরিকত্ব নিল। এটা একটা কাজের কাজ হলো, এটা খুব জঘন্য একটা কাজ। এইভাবে যখন সমালোচনা করে তাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক সেই সময়টাতে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আর আমেরিকার তিনি নাগরিকত্ব নিলেন, দুটো একসাথে মিলানোর পরে যে খবরটি শকিং, সেটি হলো যে তিনি ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি আসছেন এবং কলকাতা আসছেন আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তার বোন, অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছেন। এটা ভারত সরকারের আয়োজনে। আপনি বোঝার চেষ্টা করেন জিনিসটা কোথায় গেল এবং কি হতে গেছে। এখন তার যে এই যে মার্কিন নাগরিকত্ব, এটি নিয়ে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে যে তিনি হঠাৎ করে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেন কেন। ত্যাগ করলেন এই কারণে যে বাংলাদেশ সরকার যে কোনো মুহূর্তে তার পাসপোর্ট বাতিল করবে, আর যদি পাসপোর্ট বাতিল করে দেয় তাহলে তিনি সঙ্গে সঙ্গে রিফিউজি হয়ে যাবেন, এবং ওই অবস্থায় ইচ্ছা করলে কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করা তার জন্য খুব একটা কঠিন একটা বিষয় হয়ে যাবে। যেভাবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে, অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তো সেই দিক থেকে তার এই যে আমেরিকান পাসপোর্ট, এটি তার জন্য একটা শিল্ড। পৃথিবীর অনেক দেশে তিনি অবাধে বিচরণ করতে পারবেন কোনো রকম পাসপোর্ট ছাড়া, কোনো রকম ভিসা ছাড়া। এই গেল তার প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হলো মার্কিন নাগরিক হিসেবে তিনি আমেরিকার একটা, যাকে বলা হয় রক্ষা কবচ, আমেরিকাকে নিজের রক্ষা কবচ হিসেবে তিনি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে যখন তার দরকার হবে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু সেই আমেরিকান পাসপোর্ট ত্যাগ করে আবার বাংলাদেশের পাসপোর্ট নিতে পারবেন। যেমন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ, এখন ধরেন এই সরকারের তো অনেকেরই আমেরিকান পাসপোর্ট আছে, অন্তর্বর্তীকালীন সরকারের, বিএনপি সরকারের, তারপরে আওয়ামী লীগ সরকারের অনেকেরই আমেরিকান পাসপোর্ট ছিল। অনেকে সেই পাসপোর্ট ত্যাগ না করেই আমেরিকান পাসপোর্ট নিয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার অনেকে পাসপোর্ট সেটা বাতিল করে, যেমন এহসানুল হক মিলন সাহেব, তিনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে, তার আমেরিকান পাসপোর্ট ছিল, তিনি সেই রাজনীতি করেছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু এখন যেটা হলো, গত আওয়ামী লীগ সরকারে অনেক ছিল, যেমন মোমেন সাহেব ছিলেন, তো তিনি তো একসাথে দ্বৈত তার আমেরিকান যে পাসপোর্ট সেটা সারেন্ডার করেছেন, এরকম কোন নজির আমাদের জানা নেই। কিন্তু
তার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করতেন। আবার এখন এই যে এখন খুব আলাপ আলোচনা হচ্ছে মার্কিন সরকারের মানে একেবারে ঘনিষ্ঠ কয়েকজন লোক, তাদের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা, তারপরে এই যে মানে সংস্কার কমিশনের যিনি প্রধান আলিরিয়া সাহেব, এরকম আরো অনেকেরই আমেরিকান পাসপোর্ট রয়েছে। তো সেই আমেরিকান পাসপোর্ট নিয়েই তো তারা এই কাজগুলো করে যাচ্ছেন। ফলে জয়ের যে আমেরিকান পাসপোর্ট, সেই আমেরিকান পাসপোর্ট মিনস যে আমেরিকা তাকে ওন করতে বাধ্য বা ওন করছে, এবং এই সময়টাতে কোন একটা ক্রিটিক্যাল সময়টিতে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসছে, তখন তার রাতারাতি আমেরিকান পাসপোর্ট পাওয়া এটা চারটিখানি বিষয় নয়। মানে এটার পেছনে অনেক কিছু আছে। দিল্লির কূটনীতি আছে, আমেরিকার কূটনীতি আছে, এবং সৌদি আরবের কূটনীতি আছে। এবং আপনারা জানেন মোরালে যে আওয়ামী লীগ তাদের যে ক্ষমতাকালীন সময় কতগুলো সম্পর্ক করে ফেলেছিলেন ব্যক্তিগত। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনা পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা তিনি এখন হোল্ড করেন। এবং ফ্রান্স এমন একটা জাতি, এরা কিন্তু অন্য দেশের মধ্যে এতটা বেইমান মুনাফেক না। যেমন আপনি দেখেন গাদ্দাফির সঙ্গে সার্কোজি, প্রেসিডেন্ট সার্কোজির একটা ভালো সম্পর্ক ছিল, এবং ওটাকে কাজে লাগিয়ে তিনি জাতিসংঘে এই প্রথমবারের মতো ভাষণ দিতে পেরেছিলেন মুয়াম্মার গাদ্দাফি। আবার এই যে ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, তিনি দিল্লি যাওয়ার পথে ঢাকাতে এসে শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাৎ করে গেছেন, এবং সম্পর্ক দেখলে আপনি বুঝতে পারবেন মাসের সম্পর্ক। 2 নম্বর হলো মোদির সাথে ভারতের সাথে তাদের যে পারিবারিক সম্পর্ক। 3 নম্বর হলো ভুটানের সাথে, ভুটানের যে এখন রাজা আছেন তিনি সজীব ওয়াজেদ জয়ের ক্লাসমেট, একসাথে তারা হার্ভার্ডে পড়াশোনা করেছেন। এরপর বর্তমানে যিনি কাতারের আমির আছেন, কাতারের আমিরের যে বাবা শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু, শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধু, পার্সোনাল ফ্রেন্ড ছিলেন। তো সেই সুবাদে কাতারের যে আমির, সেই কাতারের আমিরের সঙ্গে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কোন পর্যায়ে আছে। এরপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয়ের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। এটা অনেক আগের থেকে, এবং সেই সুবাদে সৌদি রাজ পরিবারের মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কিন্তু এদের একটা সম্পর্ক আছে। এটা যখন আমি একেবারে আওয়ামী লীগের ঘোর বিরোধী ছিলাম, অর্থাৎ ধরুন 2018 থেকে একেবারে 25 পর্যন্ত, এখনো আছি। তবে যেহেতু এখন আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি, তো স্মরণ করে দিচ্ছি যে এই কথাগুলো আমি কিন্তু ওই সময়টাতে একাধিকবার বলেছি বিএনপিকে, যে আপনাদের যারা প্রতিপক্ষ তাদের যে আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকেই করিডোর নিয়ে একটা টান উত্তেজনা। বলা হচ্ছে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর একটা বিভাজন ঘটেছে। সেনাবাহিনী কোনোভাবেই করিডোর দিয়ে একটা যুদ্ধ ডেকে আনতে চায় না। অন্যদিকে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তারা করিডোর দিতে চায়। আসলে ঘটনাটা কি? গতকালকে যে সশস্ত্র বাহিনীর 3 প্রধান দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তারপরে কিন্তু আলোচনা জোরদার হয়েছে। বলা হচ্ছে এই নিয়ে সেনানিবাসের ভেতরেও আলোচনা হয়েছে বিভিন্ন পর্যায়ে। তারা করিডোর না দেওয়ার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে, এবং একই সঙ্গে কিছু রাজনৈতিক আলোচনাও এসছে, যেখানে বলা হচ্ছে যে জানুয়ারির মধ্যে নির্বাচন, এমন একটা অভিমত। এবং তারা বলেছে যে নির্বাচিত সংসদই এই সব বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে। এমন একটা অবস্থায় সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দরকার ছিল যে আলোচনাগুলো চলছে সেটা সঠিক কিনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে সরকারের অবস্থানের সঙ্গে সেনাবাহিনীর অবস্থানের কোনো পার্থক্য নেই, কোনো মত পার্থক্য নেই, একমত। রীতিমতো একটা প্রশ্নের জবাবে এই উত্তর দিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এবং অনেক কিছুই গুজব চলছে, এবং বলা হচ্ছে প্রতিবেশী দেশ থেকেই এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেছেন, অনেকে বলেছেন করিডোর বিষয়ে সরকার কথা বলছে না কেন, অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করব, তার প্রশ্ন। এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে খলিলুর রহমান বলেন, মানবিক করিডোর হচ্ছে একটি জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা। এখানে কাউকে সরানো হচ্ছে না, যেটা করা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী এবং উপকরণ অন্য রুটে
নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘ আমাদের এতটুকু বলেছে পণ্যটি বাংলাদেশের সীমান্ত দিয়ে রাখাইনে নেওয়ার জন্য। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বক্তব্য রাখেন। রাখাইনে মানবিক সহায়তা কোন রুট দিয়ে যাবে, কিভাবে যাবে তা এখনো ঠিক হয়নি। খলিলুর রহমান বলছেন, রোগী তো এখনো হাসপাতালে, এসব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। মানবিক সহায়তা পাঠানোর জন্য রাস্তাঘাট দেখতে হবে, নিরাপত্তার বিষয় দেখতে হবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, আমরা এখনো সেখানে যাইনি, কোনো কিছু এখনো বিবেচনার জন্য আসেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, মানবিক সহায়তার নিয়ন্ত্রণ থাকবে জাতিসংঘের কাছে। বাংলাদেশের কাজ হবে সীমান্ত নিয়ন্ত্রণ করা। মানবিক সহায়তার আড়ালে মাদক যাচ্ছে কিনা, অস্ত্র আসছে কিনা সরকার এসব দেখবে, যাতে মানবিক সহায়তা ঠিকভাবে নিয়ে যেতে পারে। মানবিক সহায়তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য আছে কিনা এই প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সেনা প্রধানের সঙ্গে এই বিষয়ে আমার বিস্তর আলোচনা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে এই বিষয়ে কোনো মতপার্থক্য নেই। বাংলাদেশের কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে কয়েকদিন ধরে আলাপ আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে করিডোর দেওয়ায় আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই বিষয়টি পরিষ্কার করতে আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খলিলুর রহমান বলছেন, আমি দায়িত্বহীনভাবে বলছি, করিডোর নিয়ে বাংলাদেশের সঙ্গে কারো কোনো আলোচনা হয়নি। আরাকানের যে অবস্থা তাতে করিডোর স্থাপন নিয়ে আলোচনার অবস্থা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, করিডোর স্থাপন করে লোকজনের যাতায়াতের প্রয়োজনীয়তা এখন নেই, এখন প্রয়োজন শুধু ত্রাণ সহায়তা পৌঁছানো। আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে পারবো না। এই সময় এক সাংবাদিক উল্লেখ করেন, গত এপ্রিলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন করিডোর স্থাপনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তখন খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার রোজ কথা হয়, তিনি স্লিপ অফ দ্য টাং কথাটি বলেছিলেন, উনি পরে সংশোধন করেছেন। এরপর মানবিক করিডোর নিয়ে তিনি আর কোনো কথা বলেননি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অন্য দেশের নাগরিক বলেও কয়েকদিন ধরে আলোচনা চলছেন, এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তার জাতীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে তিনি বলেন, আমি শুধু বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের আসার আগে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থেকেছি, আমার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নেই। এখন আমাকে যদি বলা হয় আমেরিকায় থেকেছি তাই আমি ওই দেশের নাগরিক, তাহলে কাল তারেক রহমানকে নিয়ে একই কথা বলা হবে। সবার প্রতি বুঝে শুনে কথা বলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল অন্যের উপর পড়তে পারে, যদি সেটা নই আমাকে সেটা বানাবেন না। আর যদি পারেন আদালতে প্রমাণ দিন আমি বিদেশি নাগরিক, প্লিজ স্টপ ইট। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। যাই হোক, একটা ধূম্র জাল, মিশ্র জাল। আমি এই কারণে পরিষ্কার করে কোনো তথ্য না পেয়ে আমি কথাগুলো বলছি না, কিন্তু অনেকে ঢালাওভাবে অনেক রকম কথাবার্তা বলছে, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা মুশকিল। তবে সেনাবাহিনীর ভেতরের নানান আলাপ আলোচনা বাইরে আসছে, কিভাবে আসছে, কারা দিচ্ছে, কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, কিন্তু কথাগুলো আসছে এবং সেগুলো অহরহ প্রচার হচ্ছে। এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু যত না আছে তার চেয়ে হয়তো বেশি অতিরঞ্জিত করা হচ্ছে। জাতীয় স্বার্থে অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।